আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের সকালের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। ধর্ষণের পর এবার আত্মহত্যা করলেন জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে নিহত শহীদ জসিমউদ্দিনের মেয়ে লামিয়া। সামাজিক যন্ত্রণা, অপরাধীদের জামিন পাওয়া সবকিছু যেন ছাপিয়ে গেছে লামিয়ার হেরে যাওয়ার মধ্য দিয়ে। লামিয়ার অকাল মৃত্যুর শোকে ভেঙে পড়ে পুরো পরিবার। রাতেই হাসপাতালে দেখতে যান বিএনপি, এনসিপি এবং জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। সবাই দ্রুত সময়ের মধ্যে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন। নাজবুল হুদাকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন বিপুল দেবরায়। গত 18 মার্চ পটুয়াখালী জেলার দুমকি উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে জুলাই আন্দোলনে নিহত বাবা শহীদ জসিমউদ্দিনের কবর জিয়ারত শেষে নানাবাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন লামিয়া। এই সময় সাহসিকতার সঙ্গে তিনি থানায় গিয়ে ধর্ষকদের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। ধর্ষণের শিকার হওয়ার পর থেকে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন লামিয়া। সামাজিক লজ্জা, চাপ এবং অভিযুক্ত ধর্ষকদের জামিন পাওয়া এবং বিচার না পাওয়ার আশঙ্কায় তিনি চরম হতাশায় ভুগছিলেন। শনিবার রাতে আত্মহত্যার মধ্যে দিয়ে লামিয়া জানান দিয়ে গেল এই সমাজ ও রাষ্ট্রের প্রতি তার ঘৃণা ও বিচার না পাওয়ার প্রতি ধিক্কার। এখানে যারা দুষ্কৃতিকারী এদের পিছে ব্যাকগ্রাউন্ড খুব বড়, মানে অনেক বড় এদের ব্যাকগ্রাউন্ড, বা এদের রাগা বলের মতো বড়, কেন এদের সাথে আমরা পারার মতো যোগ্য নাই। লামিয়ার আত্মহত্যার খবরে শহীদ সফরাদ্দি হাসপাতালে ছুটে যান বিএনপি, এনসিপি ও জুলাই ফাউন্ডেশনের নেতাকর্মী ও কর্মকর্তারা। নিজের লজ্জা ঢাকার জন্য নিজের গলায় ফাঁস না দিতে হয়, নিজের জীবন দিতে না হয়, অন্তত এই সরকার যে কয়দিন আছে সেটা নিশ্চিত করুক। এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে, সেটাই আমরা প্রমাণ পেলাম শহীদ জসিম ভাইয়ের মেয়ে লামিয়ার যে ঘটনাটি ঘটেছে সেটির উপরে। এই অন্তর্বর্তীকালীন সরকার সহ আগামীর বাংলাদেশের যারাই এই গুরুত্বপূর্ণ দায়িত্বগুলোতে থাকবে, আমরা একটা জিনিসই তাদের কাছে চাইব যে ধর্ষকের প্রকাশ্যে এই মৃত্যুদণ্ডের ব্যবস্থা করতে হবে। পুলিশ জানায় লামিয়ার সুরতাল হয়েছে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এখন সম্ভবত পিএম হবে, পিএম হওয়ার পরে লাশ হস্তান্তর হবে। পোস্টমর্টেম কি রাতে হওয়ার সুযোগ আছে? ধর্ষকদের পরিবার থেকে এখনো হুমকি ধমকি পেয়ে আতঙ্কিত বলে অভিযোগ করেছেন লামিয়ার স্বজনরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। এদিকে জন্মের 2 বছর বয়সে সন্তানকে ফেলে অন্যত্র বিয়ে করেন মা। এরপর আর খোঁজ নেননি সেই সন্তানের। তবে ছাত্র আন্দোলনে সন্তানের মৃত্যুর পর সহায়তা পাওয়ার দাবি নিয়ে যাচ্ছেন সরকারের বিভিন্ন দপ্তরে। এমন ঘটনা ঘটেছে নরসিংদীর শিবপুরের বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত তামিন হৃদয়ের পরিবারে। নরসিংদী প্রতিনিধি নূরে আলম রনির তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা তামিন হৃদয় গেল বছর 19 জুলাই নরসিংদীর ইটাখোলায় সংঘর্ষের সময় পুলিশের গুলিতে নিহত হন তিনি। শিবপুরের তমিজ উদ্দিনের ছেলে তামিন 2 বছর বয়সে মায়ের মমতা থেকে বঞ্চিত হয়। মা রুমি আক্তার তাকে ফেলে গিয়ে অন্যত্র বিয়ে করেন। এরপর আর খোঁজ নেয়নি সেই সন্তানের। তামিন বেড়ে ওঠে দাদির কাছে। স্বজনদের অভিযোগ, আন্দোলনে নিহতদের আর্থিক সহযোগিতার খবরে মায়ের দাবি নিয়ে ছুটছেন রুমি। এই নাতিটা আমি কি করে বলছি, আমার বুকটা গায়ে জায়গা, বাচ্চা খোঁজ খবর রাখছি না, দাবি করে মৃত্যুর আগ পর্যন্ত দাদি লালন পালন করছে। সরকার যে অনুদানগুলো দিতেছে, হকদার একমাত্র তার বাবা এবং তার দাদি, আর কেউ কোনো হকদার এটার মধ্যে চাইতে পারে না। কিভাবে চাইতে পারে যে জায়গায় এত ছোট একটা বাচ্চাকে রাইখে চলে গেল? যেদিন মারা গেছে সেদিনে তারা আসে নাই। আয়সা আমার ছেলেটার একবার দেখে যেত তো মনের একটা সান্ত্বনা দিতাম। এখন যখন শুনছে সরকারের টাকা দিব, তখন গিয়ে ডিসি অফিস গিয়ে রিপোর্ট দেয়। এদিকে রুমির দাবি, সন্তানকে ফেলে চলে গেলেও নিয়মিত যোগাযোগ ছিল তার, তাই সন্তানের ক্ষতিপূরণে তারও অধিকার রয়েছে। আমার ছেলের সাথে আমার সবসময় যোগাযোগ ছিল। আমার ছেলে আইসে গেছে, আমার সাথে কথা কইছে, সবকিছু আমার বাবার বাড়িতে আইসে, আমার ওইখানে আইসে, আমার সাথে থাকে নাই, কিন্তু আমার সাথে সবসময় যোগাযোগ ছিল। মা ছেলে যে সম্পর্ক, তাই সেই সম্পর্ক আমরা সবসময় ছিল। আর তামিনের বাবা মায়ের বিরুদ্ধে বিব্রত উপজেলা নির্বাহী কর্মকর্তা। তার বাবার দাবি যেটা, যে তার মায়ের সহযোগিতা পুরোপুরি বন্ধ করতে হবে। মাকে আসলে অমিট করার আইনগত বৈধতা আমাদের কাছে নেই। এখন যদি আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি আমাদেরকে লিখিতভাবে অবহিত করে, তাহলে সেক্ষেত্রে হয়তো বা আমরা ব্যবস্থা নেব। শহীদ সন্তানের ক্ষতিপূরণের দাবির বিরুদ্ধ থেকে দ্রুত সরে আসবে বাবা মা, এমনটাই প্রত্যাশা সচেতন মহলের। নাদিরা সুলতানা, RTV।
বছর ঘুরে আবারও আসতে চলেছে জাতীয় বাজেট। এ নিয়ে সাধারণ মানুষের কপালেও চিন্তার ভাঁজ। বিগত সময়ের অভিজ্ঞতা বলছে বাজেট এলেই কম বেশি দাম বাড়ে সব পণ্যের। তাই উচ্চাভিলাষী নয়, বাস্তবসম্মত বাজেট চায় সাধারণ মানুষ। কায়েস রাহাতের রিপোর্ট। বিগত স্বৈর সরকারের আমলে একের পর এক উচ্চাভিলাষী বাজেট দেখেছে বাংলাদেশ। বছর বছর ভ্যাট বাড়ানো যেন হয়ে উঠেছিল অলিখিত ঐতিহ্য। তাই নতুন এই সরকারের কাছে সাধারণ মানুষের দাবি বাজেট যেন হয় জনবান্ধব। শিক্ষা উপকরণ এবং নিত্য ব্যবহার্য প্রযুক্তি পণ্যের দাম যেন আসে হাতের নাগালে। কল রেটটা বিশেষ করে যারা একটু কম বোঝে, যারা প্যাকেজ কেনে না, তারা তো মনে করেন জায়গায় গলা কাটা, তাদের এটা কল রেটটা কেটে নেয়। কল রেটগুলো কমানো উচিত, পরিমাণ না বাড়িয়ে আওতা বাড়ানো দরকার। আমি যেহেতু একজন শিক্ষার্থী, তো আমি সবসময় চাইবো হচ্ছে আমাদের যে শিক্ষা উপকরণ, খাতা কলম, এই যে জিনিসগুলো যাতে হচ্ছে দাম কমিয়ে দেওয়া হয়। বাজেটের মধ্যে হচ্ছে ট্যাক্স কমিয়ে দিতে পারেন, ওটা হচ্ছে সোলার প্যানেল, যেটা হবে কি এই বিদ্যুতের যে বাড়তি যে সমস্যাটা হয় সেই সমস্যাটা লাঘব হবে বলে আমি মনে করি। এত অ্যামাউন্টের বাজেট না হয়ে, সেটা তো আমাদের থাকতে হবে, ক্যাপাসিটি থাকতে হবে। এত না হয়ে যতটুকু দরকার তার মধ্যে বাজেটটা করলে হয়। গত কয়েক বছরে অনেক গুণ বেড়েছে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম। এবার তা থেকে রেহাই চান নিম্ন আয়ের মানুষ। আমরা গরিব মানুষ যে রিক্সা চালাই, যে মনে করেন মোটামুটি কায়দায় মনে করেন কটা ডাল ভাত ছেলে মেয়ে নিয়ে সুন্দরভাবে খাইতে পারি, এটাই আমাদের নতুন সরকারের কাছে আবেদন থাকবে। যে সরকারে আসে তারা বাজেট দেয় উচ্চবিত্ত মানুষের জন্য, নিম্নবিত্ত মানুষের দিকে কেউ তাকায় না। এই সরকার যদি আপনার খাদ্যদ্রব্য পণ্যদ্রব্যের উপরে আপনার ভর্তুকি দিয়া বাজেট করে, তাহলে এই জনগণ শান্তিতে বসবাস করতে পারবে, খাইতে পারবে, 4টা ডাল ভাত খাইতে পারবে। আমরা একটা জনবান্ধব বাজেট দেখতে চাই। দুর্নীতিবাজ ও ফ্যাসিস্ট সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকারের প্রথম বাজেট নিয়ে এবার বেশ আশাবাদী দেশের সাধারণ মানুষ। কর কমিয়ে প্রয়োজনীয় ভর্তুকি দিয়ে হলেও অন্নবস্ত্র শিক্ষার অধিকার নিশ্চিতের দাবি তাদের। কায়েস রাহাত, আরটিভি, ঢাকা। চট্টগ্রামের বাজারে বেড়েছে চাল, তেল, সবজি সহ মাছের দাম। পণ্যের দামের বিষয়ে জানাতে সেখান থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, বর্তমানে বাজারে বিভিন্ন পণ্যের দামের বিষয়ে আমাদের বিস্তারিত জানান। জি সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামের বাজার সবসময় কিন্তু ঊর্ধ্বমুখী থাকে, কিন্তু আজও কিন্তু তার ব্যতিক্রম ঘটেনি। চট্টগ্রামের বাজারে কিন্তু আসলে 80 টাকার নিচে কোনো সবজি নাই বললেই চলে। আমি যদি বলি কাঁকরোলের কথা, কাঁকরোল বিক্রি হচ্ছে 120 টাকা, বেগুন বিক্রি হচ্ছে 100 টাকা, টমেটো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, পটল বিক্রি হচ্ছে 80 টাকা। এরকম প্রতিটি সবজির দামই কিন্তু আসলে খুব উচ্চমূল্য বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানালো আসলে 80 টাকার নিচে কোনো সবজি বাজারে নেই। তারা বললো আসলে সরবরাহ কম থাকার কারণে এই মুহূর্তে সবজির দাম বাড়তি বললো তারা। তবে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে 58 দিন সাগরে মাছ ধরা বন্ধের কারণে কিন্তু প্রতিটি মাছের দাম কিন্তু আসলে কেজি প্রতি 100 টাকা থেকে 400 টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। এবং যারা বিক্রেতা আছে তারা জানালো যেহেতু আসলে সামুদ্রিক মাছ নাই, সেই জন্য কিন্তু আসলে মিঠা পানির মাছের উপরে এটার প্রভাব পড়েছে। এবং বাজারে 30 টাকা কমেতে ফার্মের মুরগি বিক্রি হচ্ছে 170 টাকাতে, সোনালী মুরগি বিক্রি হচ্ছে 270 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 630 টাকার মধ্যে। গরুর মাংস বরাবরের মতোই উচ্চমূল্য বিক্রি হচ্ছে 900 টাকা থেকে 1000 টাকায় বিক্রি হচ্ছে। এবং যেটা হাড় ছাড়া সেটা হচ্ছে যে 900 টাকা থেকে 1000 টাকা, হাড়যুক্ত গরুর মাংস 800 টাকা থেকে 900 টাকা বিক্রি হচ্ছে। এবং ডিমের ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। এটা কিন্তু গত কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল অবস্থায় আছে। এবং পেঁয়াজের দাম কিন্তু 5 টাকা বৃদ্ধি পেয়েছে। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 টাকায়, এবং ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 60 টাকার মধ্যে বিক্রি হচ্ছে। এবং একই সাথে সব ধরনের চাউলের দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে, কেজি প্রতি 8 থেকে 10 টাকা। এবং চট্টগ্রামের বাজারে কিন্তু তেলের সরবরাহ কিন্তু স্বাভাবিক রয়েছে। এবং দোকানদাররা জানিয়েছে আসলে যেহেতু কোম্পানিরা দাম বাড়িয়ে দিয়েছে, সেজন্য কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু তেলের স্বাভাবিক সরবরাহ রয়েছে। তবে কোনো ঘাটতি নাই বললে চলে। তবে যারা সাধারণ ক্রেতা আছে তারা কিন্তু অভিযোগ করে বলেছেন সঠিক মনিটরিংয়ের অভাবে কিন্তু ব্যবসায়ীরা যেভাবে পারছে সেভাবে তারা বিক্রি করছেন। তবে মনিটরিংয়ের দরকার আছে বলে তারা মনে করেন। সাদিয়া, এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ। এদিকে বিভিন্ন স্থানে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এ বিষয়ে আরও জানাতে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশনের উদ্যোগ কেমন দেখছেন আমাদের জানাবেন।
নিয়ন্ত্রণে বরিশাল সিটি কর্পোরেশনের তেমন কোনো উদ্যোগ আমরা আসলে লক্ষ্য করিনি। তার একমাত্র কারণ আপনি জানবেন যে বরিশাল সিটি কর্পোরেশনে যেহেতু এখন পর্যন্ত কোনো সিটি মেয়র নেই, প্রশাসক দ্বারা চলছে, সুতরাং এখন পর্যন্ত বরিশালে সেরকম কোনো উদ্যোগ নেই। তবে গতকালকে গত পরশু অর্থাৎ শুক্রবার আমরা দেখেছি বরিশালের প্রতিটি মসজিদে সিটি কর্পোরেশন এলাকায় বরিশাল যিনি প্রশাসক অর্থাৎ বরিশালের বিভাগীয় কমিশনার তিনি একটি চিঠি দিয়েছেন যে তার চারপাশের যেন আঙিনা পরিষ্কার করা হয় এবং সকলে যেন পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকে। তবে এই যে চিঠির কিন্তু কিছুটা বিরূপ প্রতিক্রিয়া দেখেছি আমরা নগরবাসীর মধ্যে। তারা বলছেন যে আসলে সিটি কর্পোরেশন সঠিকভাবে সিটি কর্পোরেশন ভ্যাট ট্যাক্স দেওয়ার পরেও 30টি ওয়ার্ডের ছোট্ট এই বরিশাল সিটি কর্পোরেশনে যে পরিমাণে মশক নিধনের কার্যক্রম করার কথা সে পরিমাণে করছে না। ফলে দিনে দিনে কিন্তু ডেঙ্গু আক্রান্ত যেমন, অপরদিকে মশার তীব্র যন্ত্রণায় নগরবাসী একদমই অতিষ্ঠ, কোথাও কোনো স্বস্তির নিঃশ্বাস নেই। আমরা এর আগে বলেছিলাম যে বরিশালের অভিজাত এলাকাগুলোতে অর্থাৎ বিশেষ করে বিভিন্ন বাংলো বাড়ি ছাড়া আসলে তেমন কোথাও কোনো মশক নিধনের কার্যক্রম আমরা দেখি না। আর ওয়ার্ডে ওয়ার্ডে যে মশক নিধন কার্যক্রম হচ্ছে সেগুলো সপ্তাহে কিংবা 15 দিনের পরে গিয়ে কোথাও কোনো ফগার অথবা যে হ্যান্ড স্প্রে দেওয়া হচ্ছে, এতে আসলে মশা নিয়ন্ত্রণে কোনো কার্যকরী নেই। আমি একটি তথ্য পেয়েছি বরিশাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, তারা আমাদের জানিয়েছেন যে গত 24 ঘন্টায় 22 জন কিন্তু বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়েছে। আর এখন পর্যন্ত বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে 538 জনের মতো। তো সব মিলিয়ে যদি বলি সেটা হচ্ছে যে চলতি মৌসুমে কিন্তু 2 জনের মৃত্যুর ঘটনাও ঘটেছে। আমি এখন আছি বরিশাল সদর হাসপাতালে। আপনি জানবেন যে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ এবং বরিশাল সদর হাসপাতালে ডেঙ্গু রোগের যারা আক্রান্ত হচ্ছে তাদের জন্য চিকিৎসা ব্যবস্থা এখানেই সাধারণত হচ্ছে বেশি করে। তো এখন পর্যন্ত বরিশাল সদর হাসপাতাল তেমন কোনো ভর্তি না থাকলেও এখানে প্যাথোলজি বিভাগের যিনি রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন যে যারা ডেঙ্গু কোনো কারণে শরীর ব্যথা কিংবা নতুন যে সিমটমগুলো দেখা দিচ্ছে, কোনো সিমটম দেখা দিলে তারা হাসপাতালে আসছে এবং অনেকেই কিন্তু ডেঙ্গু আক্রান্ত হচ্ছে। এখান থেকে কিন্তু প্রাথমিকভাবে গুরুতর না হয় অনেকেই বাসায় বসে চিকিৎসা নিচ্ছে। তবে এই সমস্যার সমাধান করার লক্ষ্যে ইতিমধ্যেই বরিশালের যিনি জেলা প্রশাসক এবং বরিশালের যে সিভিল সার্জন এবং বরিশাল যে প্রশাসক অর্থাৎ বিভাগীয় কমিশনার সিটি কর্পোরেশনের প্রশাসক তারা যদি গুরুত্বপূর্ণ ভূমিকা না রাখে তাহলে গত মৌসুমের চেয়ে মৌসুমে ডেঙ্গু প্রবণতার হার বৃদ্ধি পাবে এবং সাধারণ মানুষের মৃত্যুর সংখ্যা হয়তো বাড়তেও পারে। এতটুকু জানিয়েছেন বরিশালের স্বাস্থ্য বিভাগের সাথে যারা জড়িত। সাদিয়া, এই ছিল বরিশাল থেকে এখন পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ আরিফ। এবার ভারত পাকিস্তান প্রসঙ্গ। ভারত শাসিত কাশ্মীরে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার পর থেকে টানা তৃতীয়বারের মতো সীমান্তে গুলি বিনিময় করেছে ভারত ও পাকিস্তান। শনিবার মধ্যরাতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় করতে দেখা যায়, তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। এদিকে পেহেলগামে হামলার নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের দাবি করেছে পাকিস্তান। অন্যদিকে শনিবার পাকিস্তানের কাশ্মীরের রাজধানী মুজাফফরাবাদে বিভাগীয় প্রশাসন এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়, ভারত ঝিলাম নদীর পানি স্বাভাবিকের চেয়ে বেশি ছাড়ছে, এতে সেখানে হঠাৎ করে বন্যা সৃষ্টি হয়েছে। এদিকে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার কিছু সময় পর ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয় ওই হামলার দায় স্বীকার করেছে সেখানকার স্বল্প পরিচিত বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF। কিন্তু শুক্রবার কাশ্মীরের বিদ্রোহী গোষ্ঠীটি এ ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। গোষ্ঠীটির দাবি ভারত এই বিষয়ে ভুয়া দাবি ছড়িয়েছে। এর জন্য ভারতীয় গোয়েন্দা সংস্থাকে দায়ী করেছে TRF। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে TRF বলছে তাদেরকে এই ঘটনার জন্য যে কোনোভাবে দায়ী করার বিষয়টি মিথ্যা এবং কাশ্মীরি প্রতিরোধ আন্দোলনকে কলঙ্কিত করার জন্য এটি সাজানো একটি প্রচারের অংশ। দর্শক, এ বিষয়ে ভারত থেকে সবশেষ জানাচ্ছেন সহকর্মী পরমশীষ ঘোষ রায়। গত 22শে এপ্রিল ভারতের ভূস্বর্গ অর্থাৎ কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওর বৈশরণে সন্ত্রাসবাদী হামলায় কিন্তু নিহত হয়েছেন একেবারে নিরীহ 26 জন পর্যটক, তার মধ্যে একজন বিদেশি অর্থাৎ নেপালের নাগরিক এবং বাকি 25 জনই কিন্তু ভারতীয়। এবং পাশাপাশি সেই জায়গা থেকে দাঁড়িয়ে 17 জন মানুষ কিন্তু নিহত হয়েছেন। চরম এবং নারকীয় এই সন্ত্রাসবাদী হামলার ঘটনায় কিন্তু গোটা দেশ এই মুহূর্তে ইত্তাল। ভারতের বিদেশ মন্ত্রক এবং ভারতের সেনাবাহিনী, ভারত সরকার এবং প্রধানমন্ত্রী কিন্তু এই সন্ত্রাসবাদী হামলায় চরম
কিছু পদক্ষেপ নিয়েছে। ইতিমধ্যেই গত 22 এপ্রিল পর থেকে আজ 27 এপ্রিল সকাল পর্যন্ত এই গত কয়েকদিনের যা এই তৎপরতা, সন্ত্রাসবাদী মোকাবিলায় ভারতীয় সেনাবাহিনীর যে তৎপরতা, সেই জায়গা থেকে এখনো পর্যন্ত সন্দেহভাজন 6 জন জঙ্গির বাড়ি কিন্তু সেনাবাহিনী বিস্ফোরণে উড়িয়ে দিয়েছে। কাশ্মীরের মূলত দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন জায়গায়, পুলওয়ামা, পহেলগাঁও, অনন্তনাগ এবং গোটা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু বেশ কিছু সন্দেহজনক মানুষকে কিন্তু ইতিমধ্যে আটক করা হয়েছে। এবং আমরা জানি যে ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কিন্তু বেশ কিছু নির্দেশ দেওয়া হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। এবং ভারত সীমান্ত অর্থাৎ ভারত পাকিস্তান সীমান্তে কিন্তু যুদ্ধের তৎপরতা তুঙ্গে। প্রায় তিন দিন ধরে সেখানে কিন্তু গোলাগুলি, অর্থাৎ পাকিস্তানের দিক থেকে কিন্তু গোলাগুলির শব্দ আসলেই কিন্তু পাল্টা কিন্তু প্রত্যুত্তর দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখন এই যুদ্ধের তৎপরতার মধ্যেই কিন্তু ভারতীয় সেনাবাহিনীর সমস্ত ছুটি যেমন বাতিল করা হয়েছে এবং ভারত পাকিস্তান বর্ডার অর্থাৎ কাশ্মীরে কিন্তু সেনা মোতায়েন ক্রমশই বাড়ানো হচ্ছে। এবং পাশাপাশি ভারতীয় সেনাবাহিনী এই পরিস্থিতির মোকাবিলায় কিন্তু বেশ কিছু চরম পদক্ষেপ নিয়েছে বলেই সর্বশেষ খবর। জানাচ্ছিলেন পরমাশিস ঘোষ রায়। এবার আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। গেল মার্চে দেশের ইতিহাসে সর্বোচ্চ 3.29 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্সের পর এপ্রিলের প্রথম 21 দিনে রেমিটেন্স এসেছে প্রায় 2 বিলিয়ন মার্কিন ডলার, যা প্রবাসী আয়ের প্রবাহে ধারাবাহিকভাবে শক্তিশালী প্রবণতা অব্যাহত রেখেছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদকৃত তথ্য অনুযায়ী 21 এপ্রিল একদিনে বাংলাদেশ রেমিটেন্স এসেছে 85 মিলিয়ন ডলার এবং চলতি মাসের প্রথম 21 দিনে প্রবাসীরা দেশে রেমিটেন্স পাঠিয়েছেন 1.96 বিলিয়ন ডলার। অন্যদিকে 2024 সালের এই সময়ে রেমিটেন্স এসেছিল 1.39 বিলিয়ন মার্কিন ডলার এবং পুরো এপ্রিল মাসে দেশে পাঠানো প্রবাসী আয়ের পরিমাণ ছিল 2.04 বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালের জুলাই থেকে 2025 সালের 21 এপ্রিল পর্যন্ত রেমিটেন্স প্রবাহ বৃদ্ধি পেয়েছে 28.6%। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে নিহত বেড়ে দাঁড়িয়েছে 14 জনে, আহত হয়েছেন আরও 7 শতাধিক মানুষ। শনিবার দেশটির দক্ষিণাঞ্চলের একটি বন্দরে ক্ষেপণাস্ত্রের জন্য ব্যবহৃত রাসায়নিক উপাদান মজুতের কারণেই এই বিস্ফোরণ হয় বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। বিস্ফোরণের মুহূর্তেই ধোঁয়ায় ছেয়ে যায় গোটা এলাকা। এরপর হেলিকপ্টার দিয়ে পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের বিকট শব্দে চারপাশ কেঁপে ওঠে। এতে সেখানে উপস্থিত অনেকেই এদিক ওদিক ছিটকে পড়ে যায়। ঘটনার সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গাজায় ইসরায়েলি বর্বরতা চলছে। এতে করে উপত্যকাটিতে নিহত হয়েছেন আরও অন্তত 40 নিরীহ ফিলিস্তিনি। এরই মধ্যে ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানোর জন্য তৎপরতা চালাচ্ছে মধ্যস্থতাকারীরা। এরই অংশ হিসেবে হামাসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল অবস্থান করছেন মিশরের রাজধানী কায়রোতে। এদিকে গাজায় যুদ্ধ বন্ধ এবং বাকি 59 ইসরায়েলি বন্দীর মুক্তির দাবিতে ইসরায়েল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে রাস্তায় নেমেছেন হাজারো ইসরায়েলি। এবার খেলার খবর, ফুটবল। সকালের সংবাদ এ পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।